ক্ষমতাচ্যুত এবং জনবিচ্ছিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের 50 দিন পার হয়ে গেল, 50 দিন অতিক্রান্ত হয়ে গেল। মুকুটহীন মমতার 50 দিন পার হয়ে গেল। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ক্ষমতাচ্যুত এবং জনবিচ্ছিন্ন মমতার 50 দিন পার হয়ে গেল, মুকুটহীন মমতার 50 দিন পার হয়ে গেল। এটাই আজকে আমাদের প্রতিবেদনের বিষয়। গত 4 মের আগে পর্যন্ত অনেকেই কল্পনাও করতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হতে পারেন, অথচ পদ্মপাতার জলের মতো টলমল করতে করতে শেষ পর্যন্ত সত্যিই গদিচ্যুত হয়েছে বাংলার এক সময়ের প্রবল পরাক্রমশালী শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেখতে দেখতে 50টা দিন পার হয়ে গেল। মুকুটহীন মমতা বন্দ্যোপাধ্যায় আজ এমন এক রাজনৈতিক চৌরাস্তায় এসে দাঁড়িয়ে আছেন যেখানে তার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা দলটাই কার্যত ধুলোয় মিশে গিয়েছে। কিন্তু কিভাবে হলো এমনটা? 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর যে দলটা নিজেদের কার্যত অপরাজেয় এবং অজেয় ভাবতে শুরু করেছিল, তাদের এই তাসের ঘরের মতো পতনের নেপথ্যে ঠিক কি কি কারণ লুকিয়ে আছে, আজকে কিন্তু তার চুলচেরা বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কারণ তৃণমূলের এই পতন কোনো একটা রাতের জাদুমন্ত্রে তো হয়নি, একটা রাতের, বরং বছরের পর বছর ধরে দলের অন্দরে জমে ওঠা ক্ষোভ, চরম অহংকার আর স্বৈরাচারী মনোভাবের এক অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে এইটা। স্বাভাবিকভাবেই তাই আজ বাংলার অলিতে গলিতে একটাই আলোচনা, যে দলটা একসময় মানুষের স্পন্দনের কথা বলতো তারা এমন জনবিচ্ছিন্ন হয়ে গেল কি করে। অনেক বিশেষজ্ঞ, অনেক বিশ্লেষক অনেক ব্যাখ্যা দিয়েছেন, সেসব নিয়ে আমরা অনেকগুলো প্রতিবেদনও করেছি। অনেকে বলেছেন আবার যে শাসক দলের এই পতনের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তাদের নিজেদের অপরাজেয় বা ঈশ্বরতুল্য ভাবার এক অলীক প্রবণতা। বিশেষ করে 21 এবং 24-এর জোড়া সাফল্যের পর শীর্ষ নেতৃত্বের পা আর মাটিতে ছিলই না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক অদ্ভুত রকমের আমি আর আমি 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 শুধুই আমি গোছের মনোভাব তৈরি হয়েছিল। আমরাই সব, আমরা যা করব সেটাই বাংলার শেষ কথা, এই ধরনের চরম দম্ভ এবং চরম অহংকার দলের ভেতরে সুস্থ গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। দলে কারো কোনো নিজস্ব মতামত প্রকাশের জায়গা ছিল না, নিচুতলার কর্মীদের আবেগের কোনো মূল্যই ছিল না। এদের কথাই ছিল প্রথম এবং শেষ কথা। যদি কোনো পুরনো দিনের পোড় খাওয়া নেতা দলের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তো তাকে চরম অপমানিত হতে হয়েছে, জুটেছে ঘাড় ধাক্কা পর্যন্ত। দলের অন্দরের এই শ্বাসরোধ করা পরিবেশ একটা সময় পর বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য ছিল এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। অহংকারের এই চূড়ায় বসে শীর্ষ নেতৃত্ব লোক চিনতেও চরম ভুল করেছিল। কাছের এবং সত্যিকার যোগ্য মানুষদের দূরে সরিয়ে দেওয়া হয়েছিল অত্যন্ত সুকৌশলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো নেতাদের দম্ভ এবং একনায়কতন্ত্রের জেরে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন তাপস রায় এবং সজল ঘোষের মতো দীর্ঘদিনের লড়াকু এবং মাটির কাছাকাছি থাকা নেতারা। আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, যাদের একদিন দলে ব্রাত্য করে দেওয়া হয়েছিল, যাদের অভিমতকে পায়ের তলায় পিষে ফেলা হয়েছিল, তারাই আজকে বিরোধী শিবিরের বিপুল জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছেন, অন্যতম যোদ্ধা হয়ে উঠেছেন। যোগ্য নেতাদের সরিয়ে চাটুকার আর চামচাদের দিয়ে দল চালানোর এই মারাত্মক প্রবণতা আদতে দলের শেকড়টাকেই কেটে দিয়েছিল। যারা এই সমস্ত অপমান এবং অবজ্ঞা সহ্য করেও দলের ভেতরে থেকে গিয়েছিলেন, তারা কিন্তু দলে ভালোবেসে আর তখন
থাকেননি, তারা কেবল সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সঠিক সময়ে ভেতরে থেকে রাগের বশে চরম অন্তর্ঘাত করেছেন। দলের এই পতনে তাদের সেই দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ এবং নীরব অন্তর্ঘাত কোনো অংশে কম দায়ী নয়। অনেকে এটাও বলছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। সেই নিয়ন্ত্রণ হারানোটা এই ভরাডুবির অন্যতম কারণ বলেও মনে করছেন অনেকে। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার অদম্য জেদ এবং বাগ্মিতার জন্য পরিচিত ছিলেন, কিন্তু ক্ষমতার শেষ কয়েক বছরে তার কথা এবং ভাষার মধ্যে এক অদ্ভুত রকমের অসংযম দেখা গিয়েছিল। তিনি এমন সব কুকথা বা অতিরঞ্জিত কথা জনসমক্ষে বলা শুরু করেছিলেন, যা শুনে রাজ্যের শিক্ষিত এবং সচেতন সমাজ শুধু অবাকই হননি, বরং চরম লজ্জিতও হয়েছেন। তার অনেক দাবি এতটাই ভিত্তিহীন ছিল যে সেগুলোকে আজগুবি বললেও যেন কম বলা হয়। একজন মুখ্যমন্ত্রীর আসন থেকে এই ধরনের লাগামহীন মন্তব্য তার ব্যক্তিগত ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে চরম হাস্যাস্পদ করে তুলেছিল। রাজনীতির ময়দানে সংযম একটা বড় অস্ত্র, আর সেই অস্ত্রটাই তিনি অবলীলায় হাতছাড়া করেছিলেন। এর পাশাপাশি ছিল কিছু নির্দিষ্ট মানুষের প্রতি তার অন্ধ প্রশ্রয়। অরূপ, স্বরূপ, বালু কিংবা ববি, নিজের এই প্রিয় ধরম ভাইদের তিনি কার্যত মাথায় তুলে রেখেছিলেন। এদের কারো কারো প্রকাশ্যে বেলেল্লাপনা, কারো সীমাহীন দুর্নীতি এবং ক্ষমতার আস্ফালন দেখেও তিনি অদ্ভুতভাবে চোখ বুজে থাকতেন। সাধারণ মানুষ সব দেখত, সব বুঝত, কিন্তু নেত্রীর এই ধৃতরাষ্ট্রের মতো নীরবতা মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছিল, চরম ক্রোধের জন্ম দিয়েছিল। ধরম ভাইদের এই সমস্ত কার্যকলাপ যে দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে তা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের কড়া পদক্ষেপ গ্রহণ করেননি। কারণ তিনি ভাবতেন তার বাইরে পশ্চিমবঙ্গে আর কিচ্ছু নেই, কিছু হতেই পারে না তার বাইরে। সবচেয়ে আক্ষেপের বিষয় হলো বাংলার মসনদে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা কাঙ্ক্ষিত সম্মান এবং সুরক্ষা পাননি। যে নেত্রী মহিলাদের ক্ষমতায়নের কথা বলে দিনের পর দিন নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, তার শাসনেই কিনা নারীদের প্রতি অবিচার এবং অসম্মানের একের পর এক ঘটনা সামনে এসেছে। আর সেই সব ক্ষেত্রে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযুক্তদেরই আড়াল করার চেষ্টা করেছে মমতার নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী দিয়ে মেয়েদের ভোট ব্যাংক ধরে রাখবেন, কিন্তু তার এই দ্বিচারিতা বাংলার নারী সমাজ মেনে নিতে পারেননি। দলের এই চরম বিপর্যয়ের পেছনে আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতার অন্ধ স্নেহ এবং রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ওপর অতি নির্ভরশীলতা। ভাইপোর প্রতি এই অন্ধ স্নেহের কারণে দলের পুরনো এবং পোড় খাওয়া নেতারা ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছিলেন। দলটা আর রাজনৈতিক নেতাকর্মীদের কথাই চলতো না, চলতো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা কিছু কর্পোরেট কর্মীর নির্দেশে। রাজনীতির মাটি নাচে না এই সংস্থার হাতে, মানে আইপ্যাকের হাতে দলের সম্পূর্ণ রাশ তুলে দেওয়ার খেসারত আজ তৃণমূলকে কড়ায় গণ্ডায় চোকাতে হচ্ছে। জনবিচ্ছিন্ন হয়ে কর্পোরেট কায়দায় দল চালাতে গিয়ে তৃণমূল দলটা তার নিজস্বতা এবং মাটির টানটাই হারিয়ে ফেলেছিল। কে টিকিট পাবেন, কে টিকিট পাবেন না, কে দলের কোন পদে বসবেন, সব কিছুই ঠিক করে দিতেন আইপ্যাকের আধিকারিকরা, যারা পশ্চিমবঙ্গের রাজনীতির জানতেন না। রাজনৈতিক কর্মীদের আবেগ এবং ঘামের বদলে ডেটা আর প্রেজেন্টেশনের ওপর ভরসা করতে গিয়েই দলের এই ফল হয়েছে। অনেক বিশ্লেষক, অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন। আজ ক্ষমতা হারানোর 50টা দিন পর পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে দলের ভেতরে হওয়া প্রবল বিদ্রোহ এবং ভাঙনের পর তৃণমূল কংগ্রেস নামক মূল দলটার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। চতুর্দিকে শুধু দল বদলের খেলা আর বেইমানির মহোৎসব চলছে। কিন্তু রাজনীতির এই চরম ডামাডোলের মধ্যেও একটা রূঢ় সত্যকে কোনো রাজনৈতিক বিশ্লেষকই কিন্তু অস্বীকার করতে পারবেন না।
সেটা হচ্ছে আজ যে সাংসদ বা বিধায়করা বিদ্রোহ করে দল ছেড়েছেন বা কোনো ছদ্মনামী দলে ভিড়েছেন, তাদের সকলের সম্মিলিত জনসমর্থনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনসমর্থনের ধারে কাছে আসে না আজও। ঋতব্রত, সন্দীপন, শতাব্দী, রচনা, জুন, দেবদের মতো বিদ্রোহীদের নিজেদের কোনো আলাদা তো অস্তিত্বই নেই। তারা যা ভোট পেতেন তা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমার জোরেই কিন্তু পেতেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজ দলটা হয়তো চুরমার হয়ে গিয়েছে, কিন্তু বাংলার মানুষের একটা বড় অংশের মনে মমতার প্রতি আবেগ আজও অমলিন রয়েছে। তার লড়াইয়ের ইতিহাসকে মুছে ফেলা এতটা সহজ নয়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রশাসকের চেয়েও অনেক গুণ বেশি কিন্তু সফল এবং ভয়ঙ্কর একজন বিরোধী নেত্রী হিসাবে। যখন তিনি ক্ষমতায় থাকেন না, তখন তার লড়াই করার অদম্য ক্ষমতা, রাস্তায় নেমে মানুষের অধিকার ছিনিয়ে আনার যে আগুন তার মধ্যে ইতিমধ্যে বা অতীতে দেখা গিয়েছে, তা এদেশের রাজনীতিতে সত্যিই কিন্তু বিরল। আজ পশ্চিমবঙ্গের স্বার্থেই তাকে সেই পুরনো ভূমিকায় ফিরে আসতে হবে। একটা সুস্থ গণতন্ত্রে শক্তিশালী বিরোধী পক্ষের উপস্থিতি এবং ক্ষমতার ভারসাম্য থাকাটা অত্যন্ত জরুরি। শাসক দল যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তার জন্য বিধানসভায় এবং রাজপথে একজন যোগ্য বিরোধী নেতা বা বিরোধী নেত্রীর প্রয়োজন রয়েছে। আজ সময় এসেছে সমস্ত ভুল থেকে শিক্ষা নেওয়ার। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী দলের রাশ নিজের হাতে তুলে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীর আজ সত্যিই বড্ড প্রয়োজন। মুকুটহীন মমতা হয়তো আগামী দিনে তার সেই পুরনো এবং আসল রূপেই বাংলার রাজনীতিতে ফের এক নতুন অধ্যায়ের সূচনা করবেন। ক্ষমতা হয়তো হাতছাড়া হয়েছে, কিন্তু রাজপথ আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা। মমতার সেই আসল রূপ দেখার জন্য এখনো কিন্তু অপেক্ষায় রয়েছেন বাংলার লক্ষ কোটি মানুষ। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।